নমস্কার, কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। প্রাণী সম্পদ আমাদের দেশের এবং রাজ্যের অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে সেই প্রাচীনকাল থেকে। কৃষিকাজের পাশাপাশি গবাদি প্রাণী এবং হাঁস মুরগি পালনের মাধ্যমে অতিরিক্ত আয়ের সংস্থান যেমন থাকছে, পরিবারের প্রয়োজন মিটিয়ে আমাদের সমাজের চাহিদা পূরণ করছেন এবং সেক্ষেত্রে অনেক সময় সরকারি নানান সহায়তা, আর্থিক সহায়তার সাথে সাথে প্রাণী বিজ্ঞানী এবং বিশেষজ্ঞদের সুপরামর্শ ক্রমশ উন্নত থেকে উন্নততর হচ্ছে এই প্রাণী পালন। সমস্যাও রয়েছে, বিশেষ করে আবহাওয়াজনিত কারণে এবং সেই সঙ্গে নানান রোগের প্রকোপ এবং সঠিক পরিচর্যার অভাবে প্রভূত ক্ষতির সম্মুখীন হন প্রাণীপালক বন্ধুরা। আজকের আলোচনার বিষয় গবাদি প্রাণী ও হাঁস মুরগির বর্ষাকালীন পরিচর্যা কিভাবে করবেন, কি বলছেন বিশেষজ্ঞরা, আপনাদের প্রশ্নই সব নিয়ে শুরু করবো আলোচনা। শুরুতেই আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন দুই বিশিষ্ট অতিথি। আছেন পশ্চিমবঙ্গ প্রাণী মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর অয়ন মুখার্জি, নমস্কার, স্বাগত আপনাকে। আর আছেন সহযোগী অধ্যাপক ডক্টর সুকান্ত বিশ্বাস, নমস্কার, স্বাগত আপনাকেও। আর প্রিয় দর্শক বন্ধু, আপনারা তো আছেনই, আপনাদের জন্য নাম্বার টিভি স্ক্রিনে দেওয়া আছে, ওই নাম্বারে ফোন করবেন। আর ইউটিউবেও আমাদের এই অনুষ্ঠান আপনারা সরাসরি দেখতে পাবেন। চলে আসছি প্রথমেই আমি অয়নবাবু আপনার কাছে যেটা জানতে চাইবো যে এই সময় বর্ষাকাল চলছে, প্রাণীপালক বন্ধুরা বিশেষ করে গবাদি পশুর ক্ষেত্রে কি কি গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর নজর দেবেন? গ্রীষ্মের যখন প্রখর তাপমাত্রার পরে যখন বর্ষা নামে তখন বেশ কয়েকটি কারণে প্রাণীদের স্বাস্থ্যের অবনতি হয় এবং সেই জন্য এদের প্রাণীজ বিভিন্ন দ্রব্যের উৎপাদন হ্রাস পায় বা কমে যায়। তাদের মধ্যে সেই জন্য এই সময়টাতে প্রাণীপালক বন্ধুদেরকে প্রাণীদের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া খুবই দরকারি। তো যে বিষয়গুলির উপরে মূলত গুরুত্ব দেওয়া উচিত সেগুলোর মধ্যে প্রথমত হচ্ছে এদের খাদ্য এবং পানীয় জল। খাদ্যের মধ্যে এই সময়তে সবুজ ঘাস যেটা পাওয়া যায় অ্যাভেলেবেল, তার মধ্যে কিন্তু জল এবং যে সমস্ত খাদ্যজ তন্তু আছে অর্থাৎ ফাইবার, সেই জিনিসগুলোর পরিমাণটা বেড়ে যায়। তার ফলে খাদ্যের গুণগত মান কমে যায় এবং এই জন্য এই সময়তে অতি প্রয়োজনীয় যে সমস্ত পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য যেমন দানাশস্য বা শুকনো খাবার, খড় বা বিচালি, এই জাতীয় খাবারের দরকার। এছাড়া পানীয় জলের মধ্যে যেমন হচ্ছে পানীয় জলের পরিশ্রুত পানীয় জলের একটা দরকার থাকেই। দ্বিতীয়ত হচ্ছে বাসস্থানে আমরা দেখি যে বর্ষাকালে খুব বেশিরভাগ জায়গাতেই যে গোয়াল বা চালাঘর আছে সেখানে ছিদ্র থাকায় বা সেখানে ভেঙে যাওয়ায় সেখান থেকে বৃষ্টির জল পড়ে, যা এই সময়তে তাদের স্বাস্থ্যের যথেষ্ট হানি করে। তো এই ব্যাপারটাও মাথায় রাখা উচিত। এবং তৃতীয়ত হচ্ছে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি। বর্ষাকাল হচ্ছে সমস্ত রকমের যত রকমের জীবাণু আছে, পরজীবী আছে, সেই এদের বংশ বিস্তারের একটা উপযুক্ত সময়। এখানকার যে এই সময়কার যে আর্দ্র আবহাওয়া, তাতে কিন্তু এইগুলির বংশ বিস্তার খুব বৃদ্ধি পায়। মশারও একটা মশাবাহিত রোগ বা পরজীবী বাহিত রোগ, ব্যাকটেরিয়াল রোগ, ভাইরাল রোগ, এইগুলো বেড়ে যায়। তো সঠিক সময়ে সঠিকভাবে টিকাকরণ এবং সঠিক তার চিকিৎসা পদ্ধতি সেগুলো যদি মেনে চলেন প্রাণীপালক বন্ধুরা, তো সেক্ষেত্রে এই রোগ ব্যাধির হাত থেকেও নিস্তার পাওয়া যায়। সুকান্ত বাবু, আপনার কাছে যেটা জানতে চাইবো যে গবাদি পশু পালনের ক্ষেত্রে সুষম আহার, বিশেষ করে পুষ্টিকর খাদ্য দেওয়া তো অত্যন্ত জরুরি। বিশেষ করে বর্ষাকালের এক্ষেত্রে কি প্রাণীপালক বন্ধুরা কি কি ব্যবস্থা গ্রহণ করবেন খাদ্যের ক্ষেত্রে? খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। আমরা জানি যে গবাদি পশু পালনে সুষম খাদ্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ প্রাণী পালনের সামগ্রিক খরচে প্রায় 70% গবাদি পশুর খাবারের পিছনে ব্যয় হয়। এবং বর্ষাকালে বিশেষ করে যেহেতু প্রাণীর যে খাবার, স্বাভাবিকভাবে দু ধরনের খাবার আমরা প্রদান করে থাকি, একটা হচ্ছে সবুজ ঘাস এবং দ্বিতীয়ত দানা খাবার। এবং বর্ষাকালে যেহেতু এই সময় সবুজ ঘাসের প্রাচুর্য প্রচুর বেশি থাকে এবং সবুজ ঘাসের জলীয় অংশের পরিমাণ বেশি থাকে, স্বভাবতই যদি আমাদের গবাদি পশুকে এই ধরনের সবুজ ঘাস বেশি পরিমাণে খাওয়াই, সেক্ষেত্রে জলীয় অংশের পরিমাণ গবাদি পশু বেশি খেয়ে ফেলবে এবং তার ফলে দেখা যাবে পুষ্টিগুণ কমে যাবে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় পাতলা পায়খানা বা কোল্ড ডায়রিয়া হতে পারে।
তো সেই জন্য এই সময় যেটা খাওয়াতে হবে, যে সুষম খাবারের যেটা প্রকৃত তথ্য, যে মিশ্রিত করে, অর্থাৎ সবুজ ঘাস, যেটা জলীয় সবুজ ঘাস, তার সঙ্গে পর্যাপ্ত পরিমাণে শুকনো খড় জাতীয় খাবারকে ভালো করে মিশ্রিত করে খাওয়াতে হবে, তাহলে একটা সুষম পুষ্টি দেওয়া যাবে। এর পাশাপাশি যেটা দানা খাবার, এই সময় দানা খাবার যেহেতু স্থানীয়ভাবে প্রাপ্ত যে দানা খাবারের মধ্যে জলীয় বাষ্প বা আর্দ্রতা যদি বেশি শোষণ করে নেয়, সেক্ষেত্রে খাবারে মোল্ড বা ফাঙ্গাস, মানে ছত্রাক যাকে বলা হয়, সেই ছত্রাক জাতীয় সংক্রমণ এর প্রাচুর্যতা দেখা যায়। এবং এই ছত্রাক জাতীয় দানা খাবার যদি প্রাণীরা খেয়ে ফেলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার লিভারে ইনফেকশন বা সংক্রমণ হয়ে কিন্তু গবাদি পশুর ক্ষতি হতে পারে এবং উৎপাদন কমে যেতে পারে। তো সঙ্গত কারণেই আমাদের এই সময় স্থানীয়ভাবে প্রাপ্ত উপাদান দিয়ে দানা খাবার মিশ্রিত করে প্রতিদিন খাবারটা মিশ্রিত করে খাওয়ালে ভালো হয়, এবং খাবারকে আর্দ্রতাযুক্ত স্থান থেকে আলাদা করে তাকে শুকনো স্থানে একটু উঁচু জায়গায় রাখতে হবে, এবং দানা খাবার এবং তার পাশাপাশি শুকনো খড় এবং সবুজ ঘাস একটা নির্দিষ্ট উপায়ে মিশ্রিত করে খাওয়াতে হবে, যাতে বর্ষার এই ক্ষতির হাত থেকে খুব সহজে পরিমাণ বাড়াতে খোল বা গুড় এই জাতীয় জিনিস ব্যবহার করা যেতে পারে। হ্যাঁ, খোল বা গুড় এই জাতীয়, আমি যেটা বললাম দানা খাবার, সেই দানা খাবারের উপাদান হচ্ছে যে খোল জাতীয়, ধানের কুড়ো, তারপর গমের ভুসি, এইটাকে দিয়ে তার সঙ্গে গুঁড়ো মিশ্রিত করে। কিন্তু যেহেতু বর্ষাকালে এই ধরনের খাবারের জলীয় বাষ্প শোষণ করার একটা প্রবণতা থাকে, এবং জলীয় বাষ্প শোষণ করলে সেখানে ছত্রাকের সংক্রমণ হবে, এবং সেই ছত্রাক সংক্রমিত দানা খাবার যদি প্রাণী খেয়ে ফেলে, তাহলে তার মারাত্মক সংক্রমণ হবে, ছত্রাক সংক্রমণ, যেটা লিভারে এবং শরীরের বিভিন্ন পাকস্থলীতে সংক্রমণ ঘটিয়ে উৎপাদন কমিয়ে দিতে পারে। সেই জন্য এই দিকের প্রতি একটু বিশেষ যত্নবান হতে হবে প্রাণী পালককে। আচ্ছা, অয়নবাবু, বর্ষার সেভাবে আগমন এখনো ঘটেনি আমাদের রাজ্যে, বিক্ষিপ্তভাবে কিছু কিছু হচ্ছে। তবু বর্ষাকালে বিশেষ করে অতিবৃষ্টির কারণে কোথাও জলমগ্ন হয়, বন্যা হতে পারে, সেক্ষেত্রে প্রাণীপালক বন্ধুরা এই গবাদি পশু বা প্রাণীকে কিভাবে সুরক্ষিত রাখতে পারবে? রাজ্যের যে সমস্ত নিচু জায়গাগুলো আছে, সেখানে এখনো অনেক জায়গাতে বন্যার পরিস্থিতি হয়তো তৈরি হয়েছে, এবং সেক্ষেত্রে প্রথমেই যেটা কর্তব্য সেটা হলো প্রাণীগুলিকে নিরাপদ উঁচু স্থানে স্থানান্তরিত করা। তাকে একটা এমনিতে যারা যেগুলো গবাদি পশু, তারা সহজাতভাবেই এরা সাঁতার কাটতে সক্ষম, তো তাই এদের ডুবে যাওয়ার চান্স থাকে না, কিন্তু এরা একটা আশ্রয়হীনতা ভোগে এবং এই নিরাশ্রয় হয়ে থাকে, এবং তারা একটা ইনসিকিউরিটি ফিল করে, অর্থাৎ নিরাপত্তাহীনতায় ভোগে। তো সেই জন্য তার যে স্ট্রেস, সেটাকে নিয়ে গিয়ে তাকে প্রথমেই একটা নিরাপদ স্থানে উঁচু জায়গায় রাখা উচিত, এবং তার সঠিক খাবার এবং তার পানীয় জল অবশ্যই পরিষ্কার রাখা প্রয়োজন আছে। অবশ্যই সেখানে অন্যান্য একসাথে ভিড়ের মধ্যে তাকে রাখা উচিত না, যাতে রোগ জীবাণু সংক্রমণ ঘটে, সেগুলো থেকে বাঁচিয়ে রাখা উচিত। আচ্ছা, সুকান্তবাবু, আমরা তো গবাদি প্রাণী সম্পর্কে একটু জানলাম, এবার হাঁস মুরগিও তো গ্রাম বাংলার প্রায় প্রতিটি বাড়িতে আজকাল চলছে, এবং ফার্মিং সিস্টেমে বিশেষ করে এখন আবদ্ধ পদ্ধতি বাংলায় যেটাকে বলা হয়, যে ইন্টেন্সিভ ফার্মিং সিস্টেম, যেটা সেখানে এই বর্ষাকালে কি সুচারুভাবে করা যেতে পারে? অবশ্যই করা যেতে পারে, কারণ আমরা জানি যে বর্তমানে ব্যবসায়িক ভিত্তিতে মুরগি পালনের ক্ষেত্রে আবদ্ধ পদ্ধতিতে ডিপ লিটার সিস্টেমে মুরগি পালন বহুল প্রচলিত। এটা একাধারে যেমন খুবই লাভবান এবং বিজ্ঞান ভিত্তিক, তবে বর্ষাকালে এই ডিপ লিটার পদ্ধতিতে মুরগি পালনে বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করা উচিত, না হলে কিন্তু মুরগি পালকদের প্রভূত ক্ষতি হতে পারে। কারণ আমরা জানি ডিপ লিটার পদ্ধতিতে, ডিপ লিটারটি হলো সাধারণত ধানের কুড়ো, কাঠের গুঁড়ো এবং খড় কাটা বিচুলি ছোট ছোট করে কেটে 2 থেকে 3 ইঞ্চি পুরুষ ন্যূনতম পরিমাণে সেটা একটা বিছনার মতো করে আবদ্ধ পদ্ধতিতে মুরগির খামারে বিছিয়ে দিয়ে সেখানে মুরগি পালন করা হয়। স্বাভাবিক কারণে যে বর্ষাকালে যেহেতু বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ প্রচুর বেশি থাকে, সেই জন্য এই ডিপ লিটারে কিন্তু এই জলীয় বাষ্প শোষণ করে নেওয়ার একটা প্রবণতা থাকে, এবং এই জলীয় বাষ্প শোষণ করে নিয়ে যদি ডিপ লিটার ভিজে যায়, সেক্ষেত্রে মুরগির বিভিন্ন রকমের সংক্রমণ, পরজীবী সংক্রমণ হতে পারে। প্রথমত দেখা যায় যে এই ধরনের যদি ভিজে ডিপ লিটারে মুরগি দীর্ঘক্ষণ থাকে, তাহলে এক ধরনের অন্তঃপরজীবী যাকে বলে কক্সিডিয়া, সেই কক্সিডিওসিস রোগের সংক্রমণ খুব মারাত্মক আকার ধারণ করতে পারে। এছাড়া
ডিপ লিটার সিস্টেমে মুরগি যদি এই ভিজে অবস্থা থাকে তাহলে সেক্ষেত্রে মুরগির খামারে অ্যামোনিয়া গ্যাসের প্রাদুর্ভাব দেখা যায়। সেই অ্যামোনিয়া গ্যাস যদি বেশি অতিরিক্ত পরিমাণে হয়ে যায় তাহলে মুরগির চোখ জ্বালা জ্বালা করবে এবং মুরগির শ্বাসনালীর সংক্রমণ দেখা দিতে পারে, যেক্ষেত্রে উৎপাদন সামগ্রিকভাবে ব্যাহত হতে হবে। তো এক্ষেত্রে এই ডিপ লিটার সিস্টেমে মুরগি পালনের ক্ষেত্রে বর্ষাকালে একটি বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। সেক্ষেত্রে যেটা করা উচিত সেটা ডিপ লিটার পদ্ধতিতে চুন মিশিয়ে প্রতি 10 বর্গমিটারে 1 কেজি করে চুন মিশিয়ে প্রতি সপ্তাহে যদি ডিপ লিটারটাকে 2 থেকে 3 বার করে উল্টে পাল্টে দেওয়া যায় তাহলে সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়া যাবে এবং ডিপ লিটারটা জীবাণুনাশক পর্যায়ে থাকবে। এক বন্ধু আছেন টেলিফোনে, একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যালো হ্যালো, বলুন, শুনতে পাচ্ছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, স্বাগত। সুখদেব পাল বলছি, বেরুগ্রাম পূর্ব বর্ধমান থেকে। আচ্ছা বলুন। আমাদের বাড়ি থেকে 5 মিনিট দূরে একটি গাই গরু খুরিয়া রোগ হয়েছে, এসএমডি। এখন কথা হচ্ছে যে আমাদের এইদিকে কি ছোঁয়াছে, তাহলে আমাদের গাই গরুগুলো কিছু ভ্যাকসিন দিতে হবে কি, এইটা নিয়ে একটু আলোচনা করুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, আপনার উত্তর আমরা নিশ্চয়ই নিয়ে নেব। ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। অবশ্যই সুখদেববাবু খুব ভালো প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন। খুরাই রোগ অবশ্যই সংক্রামক রোগ, এটা একটা ভাইরাস ঘটিত রোগ। খুরাই রোগ অর্থাৎ তার নামটা শুনে বোঝা যায় মুখ এবং খুরে ঘা হয়, এবং এই সময়ে এই রোগের প্রাদুর্ভাব আমাদের গবাদি পশুতে বহুল পরিমাণে দেখা যায়। তো খুরাই রোগ যেহেতু একটা ভাইরাস রোগ হয়, এর সরাসরি প্রত্যক্ষ কোনো চিকিৎসা নেই, কিন্তু পরোক্ষভাবে এর যে সহযোগী সংক্রমণ রোধ করার জন্য বিভিন্ন অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা, মুখে যদি ঘা হয় তাহলে সেই সোয়াগার সঙ্গে মধু মিশিয়ে মুখের জিভের চারপাশে এটাকে লাগিয়ে দিলে পরে একটা সুদিং এফেক্ট কাজ করে। আর পায়ে যে যদি ঘা হয় খুরের মধ্যে, তাহলে সেটাকে যথাযথ অ্যান্টিসেপটিক বা জীবাণুনাশক মলম দিয়ে পরিষ্কার করে সেখানে কোনো অ্যান্টিসেপটিক মলম বা অ্যান্টিবায়োটিক মলম অয়েনমেন্ট লাগাতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে অন্তত 3 থেকে 5 দিন যদি সংক্রমণ মারাত্মক হয় তাহলে যে কোনো অ্যান্টিবায়োটিক ইনজেকশান প্রাণীপালকের পরামর্শ মতো দিতে হবে। আর যথাযথভাবে প্রাণীটিকে একটু আলাদা করে রাখতে হবে যাতে অন্য প্রাণীর মধ্যে এই সংক্রমণ না হয়। তবে খুরাই রোগকে আটকানোই হচ্ছে সবচেয়ে ভালো, সেই জন্য খুরাই রোগের নির্দিষ্ট টিকা আছে। সেই জন্য বর্ষাকালে আমরা যেটা আমাদের পরের আলোচনাতেই আছে যে তাকে কৃমির ওষুধ খাইয়ে আমাদের গবাদি পশুকে 1 সপ্তাহ পরে খুরাই রোগের একটা টিকা দিলে পরে এই রোগের সম্ভাবনা কিন্তু থাকে না। আচ্ছা, আশা করি সুখদেববাবু আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আমরা এবারে চলে আসব যে ধান সম্পর্কে আমাদের যে পরামর্শ, কৃষি পরামর্শ, সেটা একটু দেখে নিই। সেচের সুবিধাযুক্ত অঞ্চলে বৃষ্টি নির্ভর সেচ ব্যবস্থাকে কাজে লাগিয়ে ধান রোয়ার কাজ দ্রুত সম্পন্ন করুন। অসেচযুক্ত অঞ্চলে আগামী 2 সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় বৃষ্টি হলে মূল জমি দ্রুত প্রস্তুত করে গুছি প্রতি 3 থেকে 5টি চারা দিয়ে রোয়ার কাজ সম্পন্ন করতে হবে। প্রয়োজন বোধে রোয়ার 2 সপ্তাহ পরে নাইট্রোজেন ঘটিত সার হালকা চাপান হিসাবে দেওয়া যেতে পারে। সূত্র গ্রামীণ কৃষি মৌসুম সেবা, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, নদিয়া, পশ্চিমবঙ্গ। আবহাওয়া সংক্রান্ত নিয়মিত তথ্য জানতে মেঘদূত ও দামিনী ওয়েদার অ্যাপ আপনার স্মার্টফোনে আপনি ডাউনলোড করে নেবেন, তাতে আপনারা প্রতিদিন এই আবহাওয়া সংক্রান্ত নানান তথ্য জানতে পারবেন। এবার চলে আসছি আবার আলোচনায়। আমি অয়নবাবু আপনার কাছে যেটা জানতে চাইব যে বর্ষাকালে বাচ্চা, বিশেষ করে বড় গবাদি প্রাণীর কথা বলছি না, ছোট, সেই সঙ্গে এখন প্রতিটা বাড়িতে প্রায় ছাগল, ভেড়া ইত্যাদিও পালন করা হয়। সেক্ষেত্রে কিভাবে তাদের সুরক্ষিত রাখতে কি ব্যবস্থা নেবেন প্রাণীপালকেরা? প্রাণীপালকদের যেটা প্রথমেই মনে রাখতে হবে সেটা হচ্ছে বাছুরকে, অন্তত বাছুর বা ছোট প্রাণী যেগুলো, তাদেরকে জলে ভিজতে দেওয়া যাবে না। জলে ভিজতেই তাদের যে ত্বক সেগুলো সেখানে আর্দ্রতা জন্মায় বা আর্দ্রতার ফলে সেখানে ছত্রাকের জন্ম হয় এবং বিভিন্ন রকমের রোগ সৃষ্টি করে এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তো প্রথমেই যেটা করা দরকার সেটা হচ্ছে তাকে ভিজতে দেওয়া যাবে না কোনোভাবেই। দ্বিতীয়ত হচ্ছে এই সময়তে এরা হাইপোথার্মিয়া বলে একটা কন্ডিশন বলি আমরা, অর্থাৎ তাদের দেহের তাপমাত্রা কমে যায়। তো সেটাকে প্রিভেন্ট করার জন্য বা প্রতিরোধ করার জন্য তাদেরকে যে পরিমাণ তারা দুধ খায় বাছুর, তার থেকে কিছুটা পরিমাণ অর্থাৎ 10 ভাগের 1 ভাগও যদি তাকে দুধ বেশি দেওয়া যায়, সেক্ষেত্রে সেই দুধ যখন পরিপাক হবে তার ফলে তার মধ্যে যে বিপাকের ফলে যে তাপ উৎপন্ন হবে তাতে তাদের দেহের তাপমাত্রা
বৃদ্ধি পাবে এবং এটা যেই হাইপোথার্মিয়া বললাম অর্থাৎ দেহের তাপমাত্রা কমে যাওয়ার যে রোগ সেটাতে ভালো কাজ করে। দ্বিতীয় আর বাছুর যখনই তার 3 মাস বয়স হবে তখনই তাকে মানে কৃমিনাশক ওষুধ খাওয়ানো উচিত এবং তারপরে 6 মাস যখনই বয়স হবে সেই ক্ষেত্রে তখনই যে আমাদের গ্রামাঞ্চলে যে পচা পিলই বা ব্ল্যাক কোয়াটার যে রোগ বা গলা ফোলা বা হেমোরেজিক সেপ্টিসিমিয়া বলা হয় যে রোগ, সেই রোগের টিকাকরণ এবং খুরাই রোগের টিকাকরণ ধীরে ধীরে করে ফেলা উচিত। আর ছাগলের ক্ষেত্রে বা ভেড়ার ক্ষেত্রে এদের বাসস্থানের পরিচর্যা করা উচিত যাতে সেখানে ভিজে স্যাঁতসেঁতে না হয়। আর এই সময়তে ছাগল বা ভেড়ার ক্ষেত্রে ওদের যে খুরের মধ্যে কাদার বা এগুলো প্রবেশ করে সেখানে এক ধরনের খুরের ইনফেকশন হয়, তো সেইটা যাতে প্রিভেন্ট করা যায়, প্রতিরোধ করা যায় সেটা। আমরা আবার আলোচনায় ফিরবো, তার আগে এবার দেখে নেব যে পশ্চিমবঙ্গের বিভিন্ন নিয়ন্ত্রিত বাজারগুলির মধ্যে বিভিন্ন বাজারে দুটি ফসলের দামের ওঠানামার চিত্র। প্রথমে দেখে নেব কাঁচা লঙ্কা। বালুরঘাট বাজারে সর্বোচ্চ মূল্য ছিল কুইন্টাল প্রতি 6,600 টাকা, সর্বনিম্ন কুইন্টাল প্রতি 6,400 টাকা। ঘাটাল বাজারে 7,500 টাকা সর্বোচ্চ মূল্য, সর্বনিম্ন 6,500 টাকা। চাকদহ বাজারে 6,050 টাকা সর্বোচ্চ মূল্য কুইন্টাল প্রতি আর সর্বনিম্ন কুইন্টাল প্রতি 5,900 টাকা। পেঁয়াজ আসানসোল বাজারে সর্বোচ্চ মূল্য কুইন্টাল প্রতি 1,900 টাকা আর সর্বনিম্ন 1,800 টাকা। বোলপুর বাজারে 2,500 টাকা সর্বোচ্চ মূল্য, সর্বনিম্ন 2,400 টাকা। বারুইপুর বাজারে পেঁয়াজের সর্বোচ্চ মূল্য ছিল 2,200 টাকা কুইন্টাল প্রতি আর সর্বনিম্ন 2,100 টাকা। আমরা বাজার দর দেখে নিলাম, এবারে চলে আসছি আলোচনায়। সুকান্তবাবু, বর্ষাকালে গবাদি পশুর বিভিন্ন প্রকার রোগ ব্যাধির, আমরা ফোনে বন্ধু যেটা জানালেন এক ধরনের রোগ, এছাড়াও আরও কি রোগ ব্যাধির আক্রমণ হতে পারে এবং সেখান থেকে কিভাবে তার প্রতিকার বা প্রতিহত করতে পারবেন প্রাণীপালক? হ্যাঁ, ঠিকই বলেছেন। বর্ষাকালে গবাদি পশুর বিভিন্ন প্রকার রোগ ব্যাধি অবশ্যই হয়, যেটা বর্ষাকাল এর জন্য প্রথমত যেটা যে গবাদি পশুর গোয়াল ঘর যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে তাহলে গবাদি পশুর এক রকমের বহিঃপরজীবীর সংক্রমণ অর্থাৎ এটুলির সংক্রমণ হয় এবং এই এটুলির সংক্রমণ যদি প্রতিরোধ করা না যায় তাহলে এর থেকে বিভিন্ন রক্তবাহী পরজীবী অর্থাৎ আমরা অনেকেই জানি যে ব্যাবেসিয়া, অ্যানাপ্লাজমা, থাইলেরিয়া এই রোগের প্রাদুর্ভাব দেখা যায়, যা গবাদি পশু উৎপাদনের ক্ষেত্রে খুবই ভয়ঙ্কর। এর পাশাপাশি গবাদি পশুর কিছু অন্তঃপরজীবী সংক্রমণ অর্থাৎ কৃমির সংক্রমণ, বিশেষ করে গোল কৃমি, ফিতা কৃমি, চ্যাপ্টা কৃমি এই ধরনের কৃমির সংক্রমণ হয়। এর পাশাপাশি কিছু ভাইরাস ঘটিত এবং ব্যাকটেরিয়া ঘটিত রোগ, যা ডক্টর মুখার্জি বললেন যে খুরাই, গলাফলা, পচামিনা রোগ তো হয়ই। তো এই জন্য আমাদের গবাদি পশুকে যথাযথ অন্তঃপরজীবী সংক্রমণ বা কৃমির সংক্রমণ বন্ধ করার জন্য নির্দিষ্ট মাত্রায় প্রাক বর্ষার শুরুতেই কৃমির ওষুধ খাওয়ানো দরকার। যে বিভিন্ন অ্যালবেন্ডাজল গোত্রের যে ওষুধ আছে কৃমি সংক্রমণের নাশ করার জন্য 5 থেকে 10 মিলিগ্রাম প্রতি কেজি দেহের ওজন হিসাবে খাওয়ানো যেতে পারে। এবং তার পাশাপাশি যে খুরাই, গলাফলা, বজবজে এইসব রোগের টিকা ঠিক কৃমির ওষুধ খাওয়ানোর 1 সপ্তাহ পরেই এইসব রোগের টিকা, প্রথমে খুরাই, গলাফলা, পচামিনা রোগের টিকা একসঙ্গে পাওয়া যায়, আবার খুরাই রোগ এবং গলাফলা, পচামিনা রোগের টিকা আলাদাও দেওয়া যায়। এই রোগের টিকা দিয়ে নিলে আমাদের পুরো বর্ষাকালে কিন্তু গবাদি পশুর রোগ ব্যাধির প্রাদুর্ভাব সেইভাবে দেখা যায় না। কিন্তু আমাদের যেটা পরামর্শ যে বিশেষ করে সংক্রামক রোগ যেগুলো সেগুলোর প্রতিকার করা অবশ্যই ভালো, তবে তার প্রতিরোধ হচ্ছে সর্বোৎকৃষ্ট উপায়। কিন্তু এই সংক্রামক রোগের পাশাপাশি কিছু অসংক্রামক রোগ, যেমন আমি আগেই বলেছিলাম যে খাবারের ক্ষেত্রে যে ফাঙ্গাস বা ছত্রাক জাতীয় যেটা খাবারের মাধ্যমে বাহিত হয়, সেজন্য সেক্ষেত্রে খাবারের যথাযথ পরিচর্যা, তার শুকনো অবস্থা মেনটেন করা বা এই বিধি মেনে চলা কিন্তু সর্বোৎকৃষ্ট উপায় গবাদি পশুর রোগ ব্যাধি দমনের জন্য। আচ্ছা, বর্ষাকালে আর একটা জিনিস আমরা গ্রাম বাংলায় দেখেছি যে সন্ধ্যেবেলা একটু ধোঁয়া দেওয়া, ধুনো দেওয়া, যেটা দিয়ে আর তো মশা তাড়ানো, সেগুলো কি এখনো এইভাবে করা চলে? সেটা দেওয়া যেতে পারে, কিন্তু এটা পুরোপুরি বিজ্ঞানসম্মত নয়। কারণ এই ধোঁয়া দেওয়ার ক্ষেত্রে যেটা হয় যে বর্ষাকালে এমনি গবাদি পশুর ঘর যদি অপরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে সেখানে এটা অ্যামোনিয়া গ্যাস, মানে চোখ ঝাঁঝালো একটা গ্যাসের প্রাদুর্ভাব দেখা যায় এবং এই ধরনের ধোঁয়া দিলে পরে তো সেক্ষেত্রে অ্যামোনিয়া গ্যাসের প্রাদুর্ভাব আরও বেড়ে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু গবাদি পশুর একটা কিন্তু উৎপাদন ব্যাহত হওয়ার সম্ভাবনা কিন্তু মারাত্মক থাকে। সেই জন্য আমরা বলি যে যদি জীবাণুনাশক
যেটা গবাদি পশুর ক্ষেত্রে তার ঘরটাকে যথাযথ পরিষ্কার করে রাখা ভালো। কারণ না হলে পরে যদি গবাদি পশুর গোয়াল ঘর বিশেষ করে যদি পরিষ্কার না রাখা হয়, দুধেল গরুর ক্ষেত্রে একটা ভয়ঙ্কর সমস্যা যেমন পালান প্রদাহ বা ম্যাস্টাইটিস রোগ যেটাকে রোগ হয়, এবং এটাতে ক্ষেত্রে দুধেল গরুর দুধ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়, এবং এই পালান প্রদাহ রোগের চিকিৎসাও খুব ব্যয়বহুল, যে ক্ষেত্রে গবাদি পশু দুধ দেওয়ার ক্ষমতা প্রায় নষ্ট হয়ে যায় একবার যদি পালান প্রদাহ ঠিকমতো সংক্রমিত করতে পারে। তো সেই জন্য এই পালান প্রদাহ রোগ বলুন বা অন্যান্য যে বিভিন্ন সংক্রামক রোগ তাকে প্রতিহত করার জন্য কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু সর্বোৎকৃষ্ট উপায়, এবং তার সঙ্গে সঙ্গে সংক্রামক রোগের প্রতিরোধে টিকাকরণ করা আবশ্যক। এবং অবশ্যই আমাদের প্রাণী চিকিৎসক যাদের আছে তাদেরও পরামর্শ সময় সময় যে আমাদের প্রাণীপালক বন্ধুদের প্রত্যেকেই বলবো যে আমাদের প্রত্যেকটি ব্লকে একটি করে ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্র এবং অতিরিক্ত ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্র, সেখানে আমাদের প্রাণী চিকিৎসকরা আছেন এবং পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন মানে টিকাকরণ সেখানে সুবিধা কিন্তু উপলব্ধ আছে। অতএব প্রাণী চিকিৎসা হাসপাতালের সঙ্গে যে নিকটবর্তী হাসপাতালের সঙ্গে যোগাযোগ রাখলে কিন্তু এই সুবিধাগুলো নিয়ে আমাদের প্রাণীদের কিন্তু খুব সহজেই সুরক্ষিত এবং সুস্থ রাখতে পারি। ডক্টর মুখার্জি, ডক্টর বিশ্বাসের কথা সূত্র ধরেই বলবো যে গবাদি প্রাণী এবং হাঁস মুরগির এই বর্ষাকালে পরজীবী বা কৃমি রোগের একটা প্রাদুর্ভাব দেখা যায়। সে আচ্ছা, একজন বন্ধু আছেন টেলিফোনে, একটু দেখে নি, তারপর আসছি প্রশ্নে। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন বলুন। হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি পূর্ব বর্ধমান থেকে গোপাল ঘোষ কথা বলছি। হ্যাঁ বলুন গোপাল বাবু। হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান থেকে গোপাল ঘোষ কথা বলছি। নমস্কার আপনাদের সকলকে। আপনাকেও বলুন। আচ্ছা, আমার অসুবিধা হচ্ছে কি, আমার 2 বছর একটা বকনা বাছুর আছে। এই বর্ষাকালে কৃমির ওষুধ খাওয়াতে পারি কি এবং কতটা পরিমাণে খাওয়াবো বাধিত করবেন আমাকে এই ঘটনাটা বলে। নমস্কার। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, আপনি সঙ্গে থাকুন। ওই প্রশ্ন নিয়ে আলোচনায় এসেছি। হ্যাঁ, আর সময় সংক্ষেপ একটু। প্রথমত বলি যে কৃমির ওষুধ খাওয়ানোর ব্যাপারে অবশ্যই আপনি নিকটবর্তী প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়াবেন, কারণ সেগুলো অনেক কিছুর উপর নির্ভর করে। যে যদি গাভীন গরু হয় বা সেটা যদি দুধ দেয় বা বাছুর তার বয়স, তো সেইগুলো মাথায় রেখে খাবার মানে কৃমির ওষুধটা সাজেস্ট করা উচিত। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে মুরগি বা হাঁসের ক্ষেত্রে কৃমিঘটিত রোগের ক্ষেত্রেও জেনারেলি আমরা পাইপারাজিন হেক্সাহাইড্রেট ওষুধ দেওয়া হয়। এটা 4 থেকে 6 সপ্তাহ বয়সের জন্য বা পাখিদের ক্ষেত্রে 50 থেকে 100 মিলিগ্রাম, আর যদি তার থেকে বেশি বয়স হয় তার থেকে আরেকটু বেশি 100 থেকে 150 মিলিগ্রাম ওজনের পাইপারাজিন হেক্সাহাইড্রেট দেওয়া হয়। তো আর বহিঃপরজীবীর ক্ষেত্রে বিভিন্ন পাইরিথ্রয়েড গ্রুপের যে সমস্ত ডেল্টামেথ্রিন বা সাইপারমেথ্রিন জাতীয় ওষুধ আছে সেইগুলো জলের সাথে স্প্রে করে এই পরজীবীর আক্রমণ থেকে হাঁস মুরগিকে বাঁচানো যায়। শেষ প্রশ্ন আপনার কাছে আসবো যে গ্রাম বাংলা এখন তো বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরকারি সহায়তা, আপনারাও আছেন, সবসময় পরামর্শ দিচ্ছেন। অনেক প্রাণীপালক বন্ধু যারা জীবিকার মাধ্যমে এই প্রাণী পালন করে চলেছেন, সেক্ষেত্রে তো সুরক্ষিত রাখার প্রাণীদের এই বর্ষাকালে শুধু নয়, জৈব সুরক্ষা যেটাকে বলবো, সেক্ষেত্রে কি কি ব্যবস্থা গ্রহণ করলে তারা আরও এই প্রাণী পালন ব্যবস্থাকে উন্নত থেকে উন্নততর করতে পারবে? জৈব সুরক্ষা ব্যবস্থা একটা সার্বিক বিষয়, এবং এই বিষয়ে আমরা যদি ফলো করি তাহলে প্রাণীদের আমাদের গ্রাম বাংলার প্রাণী পালনে একটু বিরত করছে, এক বন্ধু আছেন ফোনে, দেখিনি। হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন, একটু তাড়াতাড়ি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ বলছিলাম যে আমার একটা গাই আছে, তো ওটা খাবার ভালো খায় না। আচ্ছা, খাবার ভালো খায় না, আর কিছু কোনো সমস্যা আছে? কোনোটাই ভালো খায় না। খাচ্ছে না, আর কোনো সমস্যা আছে? ওটা কি করা যাবে? আচ্ছা ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। খাবার ভালো খায় না, অতএব এটা একটা খুব ইন জেনারেল প্রশ্ন।
তবুও আমরা যে কথাগুলো বলছিলাম যে গবাদি পশু সাধারণত এই বর্ষাকালে খাবার না খাবার একটা বড় হচ্ছে যে কৃমির সংক্রমণ থাকতে পারে। তো সেটা দেখতে হবে যে ওনার প্রাণীটির কৃমির ওষুধ খাওয়ানো হয়েছে কিনা ইতিপূর্বে। যদি না খাওয়ানো হয়ে থাকে তাহলে কৃমিনাশক ওষুধ ইতিমধ্যেই খাওয়াতে হবে এবং সেটা নিকটবর্তী প্রাণী স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে আমাদের প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কৃমির ওষুধ খাইয়ে তারপরে যদি সুষম খাবার, আমরা যেটা বলেছি যে সুষম খাবার জৈব সুরক্ষা ব্যবস্থার একটা বড় দিক, তো সুষম খাবার খাওয়াতে গেলে এই সময় সবুজ ঘাসের সঙ্গে নির্দিষ্ট পরিমাণ দানা খাবার, বিশেষ করে শুকনো দানা খাবার এবং শুকনো খড়ের সঙ্গে মিশ্রিত করে খাওয়াতে হবে। এর পাশাপাশি জৈব সুরক্ষা ব্যবস্থার একটা অন্যতম প্রধান বিষয় হচ্ছে যে খামারে, প্রাণী খামারে, হাঁস মুরগি খামার এবং গবাদি পশুর খামারে বহিরাগত কোনো ব্যক্তির অনাবশ্যক প্রবেশ বন্ধ করতে হবে। যদি একান্তই প্রয়োজন হয় তাহলে তাকে সম্পূর্ণ জীবাণুমুক্ত উপায়ে প্রবেশ করাতে হবে এবং তার পাশাপাশি নির্দিষ্ট সময় অন্তর কৃমিনাশক ঔষধ, অর্থাৎ বছরে 3 বার, শীত গ্রীষ্ম বর্ষায় 3 ঋতুর পূর্বে 3 বার কৃমির ওষুধ খাইয়ে এবং বিভিন্ন যে সংক্রামক রোগের প্রাদুর্ভাব আছে তার টিকাকরণ যথোপযুক্ত করতে হবে এবং সুষম খাবার দিয়ে এই কালে আমাদের সমস্ত প্রাণীদের সুরক্ষিত এবং নিরাপদ রাখতে পারি এবং যার থেকে আমাদের প্রাণীপালক বন্ধুরা একটা সুস্থ, স্বাভাবিক এবং লাভজনক দিশা দেখতে পারবে। ডক্টর বিশ্বাস এবং ডক্টর মুখার্জি, আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার। সুন্দর আজকে এই বিষয়টাকে উত্থাপন করলেন। প্রাণীপালক বন্ধু যারা আছেন গ্রামের দিকে এবং আপনারা পালন করছেন, এই পরামর্শ মেনে যদি আমরা আগামী দিনে এই পালন সঠিকভাবে করতে পারি বা সঠিক পরিচর্যার মধ্য দিয়ে এই বর্ষাকালটাকে অতিবাহিত করতে পারি, তাহলে শুধু লাভ আপনাদের নয়, সেটা আমাদের রাজ্যের অর্থনীতিকেও সমৃদ্ধ করবে। আমাদের এই সোম থেকে শুক্র নানান বিষয়ের ওপর এই কৃষি দর্শন অনুষ্ঠান আপনারা দেখতে ভুলবেন না। ইউটিউবেও আমাদের অনুষ্ঠান সরাসরি দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, কিন্তু কোথাও যাবেন না। পরবর্তী অনুষ্ঠানের জন্য আপনাদের চোখ থাকুক কলকাতা দূরদর্শনের পর্দায়। নমস্কার।